রেলিংয়ে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে তমা। নিজে যাওয়া দরকার, তবে কেন যেন পা চলতে চাইছে না। ভালোবাসার সংজ্ঞা আদতে অনেক ধরনের। ভালোবাসা মনের জোর রেখে সামনের মানুষটাকে মনে জায়গা দিতে হয়। সে একই অনুভূতি নিয়ে ভালোবাসা ফেরত দিবে, সেটা আশা করা ভুল, ভীষণ বড় ভুল। সিঁড়ি কোঠায় দরজার ওপাশ থেকে ধীর পায়ে ছাদে উঠে আসলো তিতির। চাঁদের আলোয় দেখা গেল মলিন মুখে দাঁড়িয়ে থাকা তমাকে। নিজের ঘরে যাচ্ছিল। পাশে তমাকে না পেয়ে উল্টে ফিরতে অনাকাঙ্ক্ষিত কথাগুলো কানে এসে পড়ছে তিতিরের। আড়ি পেতে শোনা অন্যায় যেন সরে যেতে পারেনি। পূর্ণিমা কবে বলতো? তিতিরের কণ্ঠে তমা চকিত তাকালো ডান দিকে। পাশে তিতির দাঁড়ানো, তার ওই ভঙ্গিতে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ানো। শান্ত কণ্ঠে বলল, সে হিসেব তুই ভালো রাখিস। আজ মনে পড়ছে না, ফোন চেক করি দাঁড়া। তমা ফোনে নজর দেওয়ার আগেই তার হাতে হাত রাখল তিতির। বোনের দিকে না দেখে দূর দৃষ্টি আকাশে রেখে বলল, ভালোবাসলে এত সহজে ভেঙে পড়লে চলে? আর কার সামনে নির্বিকার হওয়ার চেষ্টা করছিস আমার, সেটা কি খুব দরকার? তমা আর সামলালো না নিজেকে, চাইল না। এই এক তিতিরের কাছে সে ভেঙে চুরে সব প্রকাশ করতে পারে। একই বিষয়ে তিতিরের ক্ষেত্রে প্রযোজ্য। তমার দিকে ফিরে জড়িয়ে নিল মেয়েটাকে। মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলল, আমরা যাদের ভালোবাসি সেও অপর দিক থেকে আমাদের একই রকম ভালোবাসবে, এটা সবসময় তো নাও হতে পারে তমা। সবসময় কি এরকম হয়? একতরফা ভালোবাসা কাকে বলে তাহলে? ভালোবাসলে মন শক্ত করতে হয়, নিজেকে শক্ত করতে হয়। ধৈর্য, অপেক্ষা সব মিলিয়ে ভালোবাসা তৈরি হয়। আজ ভালোবাসা নেই, কে জানে কাল হয়তো তৈরি হলেও হতে পারে, অথবা এমনও হতে পারে যে তোর ভাগ্যে নেই। মোটকথা দুটো বিষয় মাথায় রেখে আমাদের সামনে এগোতে হবে। তমা ফুপিয়ে উঠল তিতিরের ঘাড়ে মুখ গুজে। এতক্ষণ শান্ত রেখেছিল নিজেকে, খানিকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে হয়তো স্বাভাবিকভাবে নিচে যেত। কিন্তু তিতিরের প্রশ্নে নিজেকে সংযত করা সম্ভব হলো না তার। নয়ন ভাই পাল্টে গেছে পারবি। কি পরিমাণ রুক্ষ বিহেভ করে জানিস না তুই। শুনেছি আমি সবটা। তোমা এ যাত্রায় মুখ তুলল তিতিরের দিকে, জিজ্ঞাসা গলায় বলল, তোর মনে হলো এ ব্যবহার স্বাভাবিক? মাথা নাড়ল তিতির। মোটেও স্বাভাবিক নয়। নয়ন ভাই কারোর সাথে এই টোনে কথা বলতে পারে, এ তাদের কল্পনার অতীত। একটু ধমক তাও নুরিকে টুকটাক দেয়, বাকিদের কাছে সবসময় বেশ নয়ন ভাই। তাছাড়া তোমার পাগলামি ছেলে মানুষগুলো আজীবন সায় দিয়ে এসেছে নয়ন। তোমার নয়নের প্রতি অনুভূতির হদিশ বহু আগের থেকে জানে তিতির, এবং তিতিরের খুব ধারণা ছিল সেটা নয়ন টের পায়। আজ বাদে কাল সে তমা ফট করে নয়নকে সেটা বলে দিত, এও জানতো সে। আজ বলায় ক্ষতি দেখে না সে। ভালোবাসা নিজের মধ্যে চেপে রাখা থেকে বড় ভুল হয় না। কাঁদা বন্ধ কর আগে, শোন আগে, নয়ন ভাই অন্য কাউকে ভালোবাসে তিতির? সে কে, কার জন্য এত পরিবর্তন হুট করে, সেটা তিতিরের অজানা। তবে নয়নের পরিবর্তন চোখে পড়ে সবার। মা চাচিরাও আলাপ করে নিজেদের মধ্যে। হুট করে কেমন যেন অতিরিক্ত ম্যাচিউর হয়ে গেছে মানুষটা। অফিস বাড়ির দায়িত্ব এসে বেশি পাওয়া যায় তাকে। আগের মতো ভাই বোনদের সাথে আড্ডা ফুর্তি এসবে নেই সে। সেটা তো আমার জানা নেই বোন। কিন্তু আগে এত হতাশ হচ্ছিস কেন? হয়তো কোনো কারণে, হয়তো ডিস্টার্ব আছে। সে কারণে একটু না হয় অপেক্ষা কর দেখ। তারপর যদি জানতে পারি নয়ন ভাই ওই মেয়েটাকে, তাহলে নিঃশব্দে সেখান থেকে সরে আসে কি বুদ্ধিমানের কাজ নয়? ভালোবাসায় জোরজবস্তি চলে উচিত? তোমার কান্নার গতি বাড়ে। তার জানা নেই নয়ন ভাই সত্যি কাউকে ভালোবাসলে নাকি কোনো কিছুতে বিরক্ত হয়ে এমন বলছে। তবে সে অপেক্ষা করবে। ভালোবেসে অপেক্ষা যদি করতে না পারলো, সেটা আবার কিসের ভালোবাসা? হ্যাঁ রে মা, এই গরমে শাড়ি পাল্টাসনি কেন এখনো? তিতির সবেতে খাওয়া শেষ করছে, হাতের একটু
তারাটা রান্নাঘরে রেখে হাত ধুতে ধুতে বলল সময় পায়নি। ছাদ থেকে নেমে খেতে ডাকলো। তিতিরের কথায় নিশা আর চোখে একবার মা চাচিদের দিকে তাকালো। বড় মেয়েরা মুখে দুষ্টু হাসি দিব্যি টের পেল তিতিরের শাড়ি এখনো না খোলার কারণ। অবশ্য নিশি নুরি ওরা কেউ শাড়ি এখনো খোলেনি, সত্যি সময় পায়নি। ঘরে এসে সারা বিকেল ধরে তোলা ছবি দেখতে মগ্ন হয়ে গেছিল। তারপর তো রাতের ডিনারে ডাক করতে হুট করে আসতে হলো। বাড়ির কর্তারা থাকলে সবাই এক টেবিলে বসে খাবার খাবে, এটাই নিয়ম। এদিকে মুক্তা নিজের ছেলে মেয়েদের খাওয়াচ্ছে। রাত হয়েছে প্রায় 10টার মতো। সবাই আদতে ঈশানের জন্য অপেক্ষা করছিল। রিশারা তিনজন তো খেতেই চাচ্ছিল না ঈশান না ফেরা অব্দি। তৃতীয় তাই, কিন্তু ঈশান খানিক আগে জানিয়েছে জ্যামে আটকে আছে, ফিরতে দেরি হবে। তমা কোথায়? ওকে না খেতে ডাকলাম। রাহেলা মেয়েদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা দৃষ্টি দিল। জবাবও দিল তিতির। ওর শরীরটা খারাপ লাগছিল মামুনি, তাই চলে গেছে। রাহেলা ভুরু কুঁচকাল। সারা বিকেল সন্ধ্যা হৈ হৈ করে ওর কারণেই হলো। রাহেলার কাছে বায়না করলো বিরিয়ানি খাবে, রান্না হলো, আর সেই নাকি আগে ভাগে চলে গেছিলে, তাও না জানি একা গেল। আমি এগিয়ে দিয়েছি মামুনি, মানা করবি না খাবার খেয়ে যেতে। তিতির জবাব দেয় না। এক সেকেন্ডের দৃষ্টি ফেলে নয়নের উপর। সে নির্বিকার খেয়ে যাচ্ছে ডাইনিংয়ের এক কোণে বসে। এদিকে কোনো কথাই যেন মন নেই তিতির। আজ কেন যেন এই প্রথম নয়ন ভাইয়ের উপর রাগ হলো। তবে মুখে রাহেলাকে উদ্দেশ্য করে বলল, খাবারটা প্যাক করে দাও, আমি গিয়ে দিয়ে আসি। রিক্তা দ্রুত হাতে সেটা করতে সেটা করতে এসে এগিয়ে দিল নয়নের দিকে। ছেলেকে উদ্দেশ্য করে বলল, দিয়ে এই তুই, এত রাতে বাড়ির মেয়েরা বের হবে? নয়ন দীর্ঘশ্বাস ফেলল। এমনিতে এত রাতে তিতিরকে একাই থোড়াই যেতে দিত। অবশ্য নিজেরও যাওয়ার ইচ্ছেটা ছিল না। টিফিন বাটিটা রাখলো, বলল পাশেই। নিজের খাওয়া শেষ করলো ধীরে সুস্থে, বড্ড অনীহার সাথে। সেটা নিয়ে মিনিট পাঁচেকের মধ্যে দাঁড়ালো তমার বাড়ির সামনেই। দুবার কলিং বেল বাজাতে দরজা খুলল তমাই। নয়নকে দেখে মোচড় দিল বুকের ভেতর। তবে নয়নের মুখের ভাব পাল্টালো না। হাতের বাক্সটা এগিয়ে দিতে দিতে বলল, মামুনি পাঠিয়ে দিল, খেয়ে নিও। তমা কাপা হাতে নেয়। ততক্ষণে পিছনে এসে দাঁড়িয়েছে তমর মা। নয়নকে দেখে একগাল হাসলো, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ভিতরে বসতে কত সাদাসাদি করলো। তমা চুপচাপ দেখেই গেল সব সব। আগের নয়ন হলে নিজে একবারই আড্ডা দিত ঘণ্টাখানেক। তমার মা কি আচার বানিয়েছে, রাতে কি রান্না হয়েছে, যেসব এক দফা খেয়ে নিয়ে কি খেতে ইচ্ছে হয় সেই বায়না দিয়ে দিত। কিন্তু আজ তার ব্যতিক্রম দিন না। না তো নয়নের কিছুতেই ভিতরে আসলো, আর না তো তোমার চোখে মুখে উচ্ছ্বাস দেখা গেল। ব্যস্ত শহর ছেড়ে যত এদিক সেদিক শান্ত শহরগুলোর দিকে যায়, আবহাওয়ার পরিবর্তন ততই চোখে পড়ার মতো। বৈশাখ জ্যৈষ্ঠ মানে শুধু তীব্র দাবদাহ, সেটা ভুল প্রমাণ করে বৃষ্টির ছোঁয়া পাওয়া যায়। ঈশান যখন বাড়ি ফিরল তখন রাত 11:30 পার হয়ে গেছে। ছেলে ফিরবে বলে রাহেলা জেগেছিলেন। সোজা জায়ের সাথে মিলে টিভি সিরিয়াল দেখতে ব্যস্ত। কর্তারা ঘুমায় নাই যথাসম্ভব। তবে যার যার রুমে সকলে। তিতিরা সকলে নিশির রুমে ল্যাপটপে ছবিগুলো দেখছে একে একে। তিতির অবশ্য মনে মনে ঈশানের অপেক্ষাতেই জেগেছে। ঈশান বসার ঘরে মা চাচির সাথে কথা বলে তাদের শুয়ে পড়তে বলে নিজের রুমে আসলো। জানলো রাতে খাবে না, জ্যামে আটকে ছিল, রাস্তায় খেয়ে এসেছে। দ্রুত পায়ে নিজের রুমের দিকে হাঁটা ধরল ঈশান। তিতিরকে আজ ঘুমিয়ে পড়ছে। হৃদস্পন্দনটা কতটা যে দ্রুত চলছে, এতদিন পর মেয়েটাকে দেখতে পাবে সেই ধারণায় একমাত্র সেই জানে। তবে নিজের ঘরে ঢুকে অন্ধকার ঘরে আলো জ্বালতে চোখ কুঁচকে গেল। ঘর ফাঁকা, বাথরুম বারান্দায় নেই তিতির। কাঁধের ব্যাগটা সোফায় ছুঁড়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। নিশি নয়তো নুরির রূপে শুতে গিয়েছে মেয়েটা। কপালে আঙুল চেপে ধরল। তাহলে সেখান থেকে নিয়ে আসা কেমন ইম্বারেসিং ব্যাপার হয়ে যায় না? বোনেরা ভাববে কি? এতটা লম্বা পথ জার্নি করে এসে এমন একটা পরিস্থিতি মোটেও সহ্য হলো না ঈশানের। রাগ হচ্ছে তার ভীষণ। বিবাহিত মেয়ের সুখ ঘুমাবে নিজের রুমে, সময় অসময়ে স্বামী চলে আসতে পারে, নয়তো রাত বিরেতে ফোন দিয়ে
প্রেম আলাপ করতে পারে সেই চিন্তা নেই বেয়াদবটার। খানিকটা পায়চারি করে হৃদয়টা শান্ত হয়ে গেল, অস্থির হয়ে উঠল এতটুকু সময়ের মধ্যে। হাপিত্তাস করে মরছিল ওই চাঁদ বোতল মুখখানা এতদিন পর দেখবে বলে, অথচ এই মহারানী নাচানাচি শেষ হয় না। গরম লাগছে, অস্থির লাগছে। শার্টের উপর বোতাম দ্রুত আলগা করতে করতে ঈশান এসে থামলো নিশির ঘরের সামনে। কথাবার্তা এই ঘর থেকে আসছে। দরজায় নক করতে খুলে গেল দরজা। ভাইকে দেখে নিশি লাফিয়ে এসে দাঁড়ালো। একগাল হেসে বলল, কখন এলে ভাইয়া? মাত্র। শরীর ঠিক আছে তোমার? তোরা? আমরাও ঠিকঠাক আছি। ঈশানের দৃষ্টি ঘরের ভিতরে। বিছানায় নুড়ি বসা তিতিরকে দেখতে পাওয়া গেল না। তার চোখের দৃষ্টি অনুসরণ করলো। নিশির চাপা কণ্ঠে বলল, বারবিকিউ করছো? ও ছাদে গেল মাত্র, আমরা যাচ্ছিলাম ওখানে। এত রাতে ছাদে কি? ভুরু জোড়া আর মাঝে সরু ভাঁজ ফেলে তাকিয়ে রয় ঈশান। হাত ঘড়ির সময় দেখে 11:30 বেশি বাজে। এখন ছাদে যাওয়া মানে? ঈশানের মুখের ভাবভঙ্গি দেখে পাছে আবার ভাইয়া তার রেগে যায়। তার আগে নিশি বলল, ওর নোজপিনটা ছাদে নাকি পড়ে গেছে, সেটা আনতে গেছিল। একা পাঠিয়েছিস কেন? ভয় পাবে তো, অন্ধকারে ভয় পায় তো। গিয়ে দেখ পেলো কিনা। ভাইয়ের কথায় নিশি নুরে দুজনে এগিয়ে গেল ছাদের দিকে। ঈশান করিডোর জুড়ে পায়চারি করছে। বাড়ির বড়রা ঘুমিয়ে পড়ছে। আজ রাতে বাবা চাচার সাথে কথা হবে না। চন্দ্রাদমন তো বাড়িতে নেই। ঘরে গিয়ে এর মধ্যে ফ্রেশ হয়ে নেবে না কিনা ভাবছে। মিনিট 10 পর যখন একজনও ফিরল না, তখন ঈশানের মেজাজ বিরক্তের শিখরে। তিতির ফিরছে না, সাথে নিশি আর নুরিও গেড়ে বসে আছে ওখানে গিয়ে। বাধ্য হয়ে নিজেও ছুটল ছাদের দিকে। লাস্ট মোমেন্টে নোজপিনটা ছিল হুট করে কখন যে পড়ে গেছে খেয়াল করেনি তিতির। হঠাৎ খেয়াল হতে ছুটে এসেছে ছাদে। তবে ওইটুকু জিনিস ওই অন্ধকারে পাওয়া যায় না। এদিকে ভয় হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে খানিক পর পর। নিচে নিশি নুরি আসতে চাইছিল। তাদের তো বেশ সাহস দেখে নাচতে নাচতে বলল যে সে একাই পারবে খুঁজতে, ভয় পায় না। অথচ এখানে আসার পর থেকে মনে হচ্ছে আশেপাশে গাছপালায় কেউ লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে। সবাই মনের ভুল। তারপরে ভয় এড়িয়ে নোজপিনটা খুঁজে মন দেওয়া অসুবিধা হচ্ছে। তবে নিশি নুরে এসে হাত লাগাতে একটু ভরসা পেল যেন। ঈশান বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে এসে দাঁড়িয়েছে ওপাশে সিঁড়ির ঘরে। ওখানটা আলো না বললেই চলে। রাত বেড়াতে একজন মানুষ অনায়াসে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তাকে চোখে পড়বে না। 3 গাধা হুমড়ি খেয়ে ফোনের ফ্ল্যাশ জেলে খুঁজতে চলছে কিছু একটা। অন্য সময় হলে কেমন অনুভূতি হতো বুঝতে পারছে না ঈশান। তবে এই মুহূর্তে মেজাজ খারাপ হচ্ছে তার। অতিমাত্রায় খারাপ যাকে বলে। নিশি, তোরা সব নাম, সব কটা। ভূত দেখার মতো চমকে উঠল তিতির। ঈশানের কণ্ঠস্বর। বসা থেকে উঠে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে ভাবে খুঁজল কণ্ঠের মালিক। ঈশান ততক্ষণে এগিয়ে আসছে। দিনে খুঁজিস, এখন পাওয়া যাবে না অতটুকু জিনিস। নিচে যা তোরা। গমগমে কণ্ঠে কথাগুলো বলে ঈশান এগিয়ে এলো হা করে তাকিয়ে থাকা তিতিরের দিকে। ঈশানের চোখ সর্বপ্রথম গেছে তিতিরের শরীরের পোশাকের দিকে। শাড়ি পরেছে মেয়েটা। সে বাড়িতে নেই। কার জন্য শাড়ি পরেছে? তার উপর মুখের জোরে প্রসাধনী চিহ্ন, গাঢ় লিপস্টিকে ঠোঁট রাঙানো, কাজল চোখে পড়েছে খানিকটা। তাতে খারাপ লাগছে না মোটেও, বরং চোখ জোড়া আরও সম্মোহিত ভঙ্গিতে আটকে আছে ঈশানে। ধুকপুক শব্দ জোরালো হয়েছে ঈশানে। এক পা দুপা করে একদম মুখোমুখি হলো তিতিরের। নিশি হাত ধরে টানল নুরিকে। নেমে গেল দ্রুত দুবন। কি খুঁজছিস? নোজপিন। 7 দিনে কেমন অন্যরকম লাগছে মেয়েটাকে। মনে হচ্ছে কত যুগ পর দেখেছে। শাড়িতে আর পূর্ণ যৌবনা নারী লাগছে। বিলেত ফেরত স্বামী দেশে ফিরল, বউরা যেমন লজ্জারাঙা হয়, তিতিরের এই মুহূর্তে অকারণে এই অবস্থা। মেয়েটাকে নাক ফুরানো ছিল না, সে যাওয়ার পর ওর ফুরিয়েছে। ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আবহাওয়া। রাধে এ সব চাঁদ তারা ঢাকা পড়ে গেছে মেঘের আড়ালে। তিতির আচমকা একটা অবাস্তব কথা মাথায় আসলো। ঈশান যাওয়ার এই কয়দিন টানা রোদ ছিল। গরমে অতিষ্ঠ হয়ে উঠছিল সব যেন। আজ হুট করে কোথা থেকে বৃষ্টি ভাব এসে হাজির এই রাতে। এই কারণে দুজন ছাদের অন্ধকারে বিনা বাক্য ব্যয়ে কেন দাঁড়িয়েছে বুঝল না দুজনের কারো। ঈশান অবশ্য কারণ একটা আছে, সে তৃষ্ণা মেটাচ্ছে। তিতিরের উপর থেকে দৃষ্টি সরাতে
মন সায় দিচ্ছে না যেন। এই 7 দিন চোখের ক্ষুধা মিটিয়ে নিতে মরিয়া। তিতির শাড়ির আঁচল হাতে চেপে ধীর করে বলল, ওটা কাল এসে খুঁজবো। নিজে চলুন, বৃষ্টি নামবে। কথাটা শেষ করেও করতে পারে না। কোথা থেকে দমকা শীতল হাওয়া ছুঁয়ে গেল তাদের, আর প্রায় সাথে সাথে ফোঁটা ফোঁটা পানি এর অস্তিত্ব টের পেল দুজনে। বৃষ্টি নেমেছে। ঈশানের শরীরে পাতলা শার্ট, এরই মধ্যে শরীর লেপ্টে যাচ্ছে। তিতির ব্যস্ত কণ্ঠে বলে, নিচে চলুন, বৃষ্টিতে ঠান্ডা লাগবে, সবাই খুঁজতে আসবে, চলুন। তিতির হাত মাথার উপর দিয়ে বৃষ্টি আড়াল করে অন্য হাতে শাড়ির কুচি উঁচু করে ধরে ছুটতে গেল ছাদ থেকে নামতে। আচমকা কোমরে শক্ত ঠান্ডা হাতের হ্যাঁচকা টানে ঘুরে গিয়ে পড়ল ঈশানের উন্মুক্ত বুকের উপর। ঈশানের এমন ঘোর লাগা দৃষ্টিতে শরীর কাঁপল তার। ঈশানের হাতের বাঁধন দৃঢ় করল, আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে নিল নিজের হাতের সাথে। তিতিরের শাড়ির ভাঁজে খোলা চুলগুলো আধ ভেজা হয়ে গেল মুহূর্তে। চোখের কাজল লেপ্টে গেল আরও খানিকটা। তিতির পিট করে তাকানোর চেষ্টা করছে, তবে হাওয়ার তীব্রতার সাথে বৃষ্টির ফোঁটা মাথা উঁচিয়ে ঈশানের দিকে তাকাতে পারছে না। আর একটা কারণে বোধহয় লজ্জা পাচ্ছে, পড়ছে না লজ্জায়। ঈশানের খসখসে হাতের তালু খামচে ধরে আছে তার কোমরে। ধীরে সুস্থে আদুরে নড়াচড়া করছে না হাতটা। তিতির নিচের ঠোঁট কামড়ে ধরল, ঘন ঘন চোখের পলক ফেলছে। লজ্জায় রাঙিয়ে উঠছে সামান্য এতটুকুতে। ঈশান আস্বাদে হৃদয় থমকানোর জন্য এতটুকুনি যথেষ্ট। তিতির ঠোঁট কামড়ে মাথা নিচু করে অস্ফুট স্বরে বলল, বৃষ্টিতে ভেজে গেলাম তো, চলুন। বলে আসলে লাভ হওয়ার কিছুই নেই। দুজনে বেশ ভেসে গিয়েছে। যদিও মুষলধারে বৃষ্টি নয় এটা। ঈশান তিতিরের মুখের উপর থেকে দৃষ্টি সরায় না। কত যুগ পরে এই নিষ্পাপ মুখটি দেখল। নরম সুরে শুধালো, তোর না বৃষ্টি ভালো লাগে? তিতির মাথা নিয়ে মিনমিন করেও জবাব দেয়, লাগে, কিন্তু কিন্তু তিতির ঈশানের হাতে হাত রেখে সেটা সরিয়ে দেয়, পিছিয়ে দাঁড়াতে চায়। কিন্তু ঈশান সেটা হতে দিল তবে তো। অগত্যা ঈশানের শক্তিতে না পেরে হার মানে তিতির। নড়াচড়া বন্ধ করে শান্ত গলে বলে, সবাই খুঁজতে এসে লজ্জায় পড়ে যাবে, চলুন। দরজা লক করেছি। ছি, কী ভাববে সবাই, আমাকে যেতে দিন। ঈশান নিজে অন্য হাত গালিয়ে দেয় তিতিরে। মিশে থাকে দুজনের দেহ, ভাঁজে ভাঁজে ছোঁয়া পাওয়া মাত্র মস্তিষ্ক জ্বলন শুরু হয়ে যেন ঈশানে। চোখ বুজে শ্বাস নেয় জোরে জোরে, কামড়ে শক্ত করে চাপ দিল হিসিসে। বলল, ডোন্ট মুভ, স্টে, লেট মি ফিল ইউ। বেশিক্ষণ না, 5 মিনিট। বৃষ্টির পরিমাণ আরেকটু বাড়তে জড়তা বাড়তে থাকে তিতিরের। উৎসুক করে উঠে, আমার সমস্যা আছে, আমি ভিজতে পারবো না। কাতর শোনালো তিতিরের কণ্ঠস্বর। ঈশান বদ্ধ নয়নজোড়া খুলে তিতিরের হাত দুটো উঠে এসেছে তার বুকের সামনে। দুহাত মুঠো করে কাছাকাছি হয়ে দাঁড়িয়েছে। ঈশানী থেকে দূরত্ব বাড়াতে চাইছে যেন। ঈশান ডান ভুরু কুঁচকে প্রশ্নাত্মক ভঙ্গি করে বলল, কী সমস্যা? আমার স্পর্শ? সজোরে ডানে বাঁয়ে মাথা নাড়ল তিতির। লজ্জায় কাতর তিতির মিনমিন স্বরে বলল, পিরিয়ড। ভুলেই গেছিল ঈশান। এতদিন কাছে পেয়ে বেমালুম ভুলে বসে আছে আজ এই বিষয়টা। দাঁতে দাঁত পিষল। মাসে প্রতিদিনই তোর পিরিয়ড হয়, যখনই আমি রোমান্স করতে আসি তোর পিরিয়ড হয়ে বসে আছে। পিরিয়ড যখন হয়েছে তখন পেট বের করে শাড়ি পরে আমার মাথা খেলি কেন? ধরতে পারবো না, ছুঁতে পারবো না, অসহ্যকর জিনিস। কথাটা বলে ঈশান আর অপেক্ষা করে না, তিতিরের হাত ধরে দৌড়ে এসে দাঁড়ায় সিঁড়ির ঘরের সামনে। দরজা খুলে তিতির ইশারা করে ঢুকতে। ঘরটা ফাঁকা পড়ে থাকে, কিন্তু নিয়ম করে পরিষ্কার করানো হয় না। তিতির ভেবে পায় না নিচে না গিয়ে এখানে এসে দাঁড়ানোর মানে কি। নিচে যাবেন না? আধভোজা চুলগুলো দু হাতে গালিয়ে পানি ঝরানোর চেষ্টা করলো ঈশান। নির্বিকার কণ্ঠে বলল, এখানে আমার সাথে সমস্যা হচ্ছে? তা কখন বললাম? এতক্ষণে আকাশ ভেঙে বৃষ্টি নেমে গিয়েছে। ঈশান দু কদম এগোতে দু পা পিছিয়ে তিতির ঠেকল সিঁড়ির ঘরে। ঈশান এক হাত ঠেকল দরজায়। তিতিরের মাথা খানিকটা উপরে ঝুঁকলো ওর দিকে। আমি এসেছি কখন? নোজপিন খুঁজতে এখানে এসে আছিস?
এটা তোর কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল? এখানে দাঁড়িয়েছিলিস, আমি এসেছি, টের পাসনি, খবর পাসনি? তিতির বুঝে উঠল না অনেকক্ষণ ধরে ঈশান এসেছে এটা কি করে হয়। সে তো ছাদে এসেছে কিছুক্ষণ আগে, নিজেদের ঘর তখনও চেক করে এসেছিল। তবে নিশি নুরি এসে বলেছিল তাকে, সে ভেবেছিল খুঁজে নিয়ে নামবে না হয়। ঠোঁট উল্টে তাকালো আশেপাশে, সবাই নেমে গেছে এর মধ্যে। তিথির মিহি কণ্ঠ বলল, পেয়েছি। তাহলে সাথে সাথে রুমে না গিয়ে রাত দুপুরে ছাদে গিয়ে এটা এখনই লাগতো? এত রেগে কথা বলার কি আছে? এতদিন পর এসেছে, একটু নরম কণ্ঠে কথা বললে হয়। একে তো অন্যের কাছ থেকে শুনতে হয়েছে সে আছে, তার উপর এসে উল্টো তার উপর রাগ দেখালো। তিতির হালকা কঠিন কণ্ঠে বিড়বিড় করে বলল, তাতে আপনার কি? আজকে ফিরবেন জানিয়েছেন একবার, জানলে কি করতে? ম্যাজিক করে নিজের শরীর ঠিক করে ফেলতে? তিতির লাজুক দৃষ্টি সরিয়ে ফেলল, মিহিকণ্ঠে বলল, তা কী করে পারতাম? খুব যন্ত্রণা দিলে, বুঝতে পারবি না কতটা কতটা আজ কতটা এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম। উম, বললে বুঝবি? হুম? তিতির বুঝে পায় না এখানে তার দোষটা কোথায়। লোকটা বারবার এক কথা তুলছে আর তাকে লজ্জায় মেলছে। বৃষ্টির মধ্যে কোথায় যাবে? তা না সিনেমার মতো একা ছাদের সিঁড়ি ঘরে আটকে রোমাঞ্চের ধান্ডা। ঠোঁট কামড়ে মিহি গলা বলল, অধৈর্য কেন এত? ঈশান মুখ ঝুঁকলো আরও খানিকটা, ফিস ফিস করে উঠল কণ্ঠস্বর, বিয়ের 2 মাস, এখনো বউ কী জিনিস সেটা ফিল করতে পারলাম না। ছুতে দিস না, তারপরেও কোনো সেন্স বলিস অধৈর্য? একটু মায়াদয় কর আমাকে। শ্বাস প্রশ্বাস দ্রুত হয় তিতিরের, অস্বাভাবিক মায়া এই মানুষটার প্রতি। তার এলোমেলো লাজুক দৃষ্টি ঈশানের বুকের দিকে বিড়বিড় করে জানে, আর 2 দিনের তো ব্যাপার, এতদিন যখন ধৈর্য ধরছেন আর 2 দিন না হয় ধরলেন। ঈশানের বুকটা দ্রিম দ্রিম করে উঠছে। তার দ্বিতীয় দুনিয়া কর্মকাণ্ড, কত কাজ করতে হয়, উল্টোপাল্টা সব কিছু। এই যেমন গতকাল নিজ হাতে এক ফোঁটা হাত কাঁপেনি, আর না তো একটু বুক কেঁপছে। কতটা কঠিন মুহূর্ত এসেছে ঈশানে, কিন্তু যতবার ঈশান আশ্বাস দেওয়ান বুঝেছে সে উইক হয়ে গেছে, ততবার খেয়াল করছে তার সামনে দুর্বল হওয়ার কারণ। সামনের এই মেয়েটা, যাকে কিনা আজ থেকে 2 মাস 2.5 মাস আগে বউ করার চিন্তা তো দূর, যার অস্তিত্বের কথা মনেই থাকতো না, আর সেই নারীটা তার হৃদয় নিয়ে খেলে রীতিমতো। কঠিনভাবে এই নারীর মায়ে ফেঁসে গেছে, বদ্ধ উন্মাতের মতো লাগে নিজেকে। ঈশান সরে দাঁড়ায়। বৃষ্টি তার খুব একটা পছন্দ নয়, তিতিরের খুব পছন্দ। ঘরের এক কোণা থেকে দুটো খাটো চেয়ার এনে বসে তিতিরকে। দুজনে বসে দরজার সামনে। ছাদ জুড়ে বিভিন্ন ফুলের সম্ভার, বাড়ির মেয়েরা লাগিয়েছে এসব। এলোমেলো বৃষ্টি ফোঁটা আসছে পড়ছে ছাদে, শব্দ করে কেমন মাতাল সুর তুলছে। তিতির নগ্ন সেই বাড়িঘোড়া দেখতে, আর ঈশান মগ্ন তিতিরকে। চাইলে নিচে যেতে পারে, কিন্তু পরিবেশের ছাদে এসে বৃষ্টি দেখতে ভালো লাগছে দুজনে। আচমকা তিতির প্রশ্ন করে বলতো, এত দেরি করে কেন আসতে? বড় মামা যে বলল অফিসের কাজে যাননি। ঈশান স্থির চোখে তাকিয়ে সামনের দিকে গম্ভীর কণ্ঠে গেলে, কাজ ছিল। বাবা কতটা জানে, অফিসে কতদিন সামলাতে হয় আমাকে, জানে না। দায়িত্ব গুছিয়ে খালাস। ঈদে মজা করতে পারলাম না। না আপনি জলদি ফিরলেন, না তো আমাদের কোথাও বের হওয়ার অনুমতি ছিল। অভিযোগ করবি না কথায় কথায়। কত কাজ ছিল জানিস? সব ফেলে ছুটে এসেছি কার জন্য? তিতির আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে, কার জন্য? তোর জন্য। শব্দটুকু বলতে গিয়েও বলে না ঈশান। ভুরু কুঁচকে বৃষ্টি থাকে, এখন এত সিন তৈরি করার সময় না। অযথা কন্ট্রোল হারিয়ে দুজনে মন ভাঙার মানে হয় না। বললেন না কার জন্য? কার জন্য মানে কি? আমার বাড়ি, আমার কার জন্য ফিরতে হবে আবার? নিজের জন্যই ফিরেছি। তিতিরের মুখ চুপসে যায়। এতগুলো দিন পর এসেছে, একটু সুইটলি তো কথা বলা যায়। মিস করেনি কাউকে? কাকে? কাউকে করেনি। ঈশান মনে মনে একচোট হাসে। তিতির কি শুনতে চাচ্ছে সামনাসামনি তা সে বেশ টের পাচ্ছে। তবে মুখে মুখে বলে, এরকম বাড়ি ছেড়ে বছরের পর বছর দূরে থাকার রেকর্ড আমার আছে। না পারলেও এমনিতে থাকতাম। তখন তো ম্যারিড ছিলেন না। ঈশান ভুরু জোড়া কুঁচকে ব্যঙ্গ করে বলে, এখন ম্যারিড বুঝি? বউকে তুই? সন্দেহ। কবুল বলে সাজিয়ে রেখেছি তোকে, আর কি, কিছুই না। পুতুল, এ বাড়ির পুতুল করে রেখেছি।
খালি দূর থেকে দেখার জন্য, যেটা ধরা ছোঁয়া যায় না। কিভাবে মনে থাকবে তোর সাথে আমার আসল সম্পর্ক? কে তুই? বাড়ির বউ নাকি আমার ঘরের শোপিস? তিতিরের ফর্সা মুখটা আচমকা রক্তিম হলো। রাগ, অভিমান, লজ্জা সব মিলে গেল। ঠোঁট উল্টে বলে, ঠিক তো, কে আমি? কেউ তো না। আমার টার্নে কেনই বা ঘরে ফিরবেন? কাছে না পেলে সে আর বউ থাকে না, শোপিস হয়ে যায়। তিতিরের অভিমান বুঝতে ঈশানের কিঞ্চিত সময় লাগলো না। ঠোঁট টিপে নিজের হাসি সংবরণ করলো। রাগানোর জন্যই তো কথাগুলো বলেছে এতগুলো দিন। এটাও তো মিস করছে। ওই মুখের প্রতিটা ভাবভঙ্গি সে মিস করেছে। ঈশান খানিকটা ঘেমে আসলো। তিতিরের শরীরে ঘেঁষে বসলো। ভেজা শরীর উত্তাপ সইছে। আলগোছে হাত দিয়ে কোমর পেঁচিয়ে ধরল। তিতির সামান্য টেনে নিজের দিকে আনলো। কণ্ঠ নিচু করে ফিচেল গলে বলল, কে তুই আমার? এই প্রশ্নের উত্তর আমি মুখে দেব না, তোকে ফিল করব। আগেও বলছি, মুখের কথা থেকে প্র্যাকটিক্যালি দেখাতে পছন্দ করি আমি বেশি। তার জন্য একটু কষ্ট করতে হবে ওয়াইফি। একটু যদি কষ্ট করে বেড অবধি যেতেন, বাকিটা না হয় আমি। ঈশানের হাতের বাঁধন ছেড়ে সত্যি মরিয়া হলো তিতির। স্বামীর তপ্ত ঘন নিঃশ্বাস আশ্রে পড়ছে তার উন্মুক্ত কাঁধে। শিউরে উঠছে নারী সত্তা। মিনমিন করে বলল, মিথ্যা আহ্লাদ করবেন না। ভালোবাসেন কিনা সেটা বলতে পারেন না, আমি আপনাকে সেটা বলতে পারেন না। দূরে থাকতে কষ্ট হয় কি না সেটা জবাব দেবেন না। শুধু কাছে এসে অসভ্যতমী ঘরের ধান্দা। শব্দ করে হেসে ফেলল ঈশান। তিতিরের কণ্ঠতে সে নাক ঘষে উন্মাদের মতো। কতদিন পর বৃষ্টির পানিতে ভিজে থাকা নারী দেহ থেকে পরম যত্নে শুষে নিল বাড়িকোনা। সেখান থেকে টুকরো টুকরো চুমু নেশাক্ত কণ্ঠে গেয়ে উঠল, যেখানে স্বপ্নরা আশ্রয় খুঁজছে সেই পথ যেন তুই। ঘুম থেকে চোখের যে গভীরের সম্পর্ক, সেই আকাঙ্ক্ষা তুই। তুই যেন বদলে যাওয়া সময়ের কোনো সুখময় মুহূর্ত আমার। তুই সেই ক্ষণ যে কখনো থেমে থাকে না। আমার আগত আগামীকালের এক টুকরো অনুভূতি। ঈশান যতবার গান গায় ততবার স্তব্ধ হয়ে যায় তিতির। শ্বাস ফেলতে যেন ভুলে যায়। সে না চাইতে হার্টবিট মিস হয় তার। তার তার ঠিক কয়েক সেকেন্ডের মাথায় সেটা ঘোড়ার বেগে ছুটতে শুরু করে দেয়। ঈশানের ভেজা চুল খামচে ধরা তিতিরের হাত। আর সে অসভ্য পুরুষ, সে তো তিতিরের শরীরে নিজের আদর খোদাই করে দিতে ব্যস্ত। যতবার লোকটা স্পর্শ করে মিষ্টি যন্ত্রণাগুলো ক্ষতবিক্ষত করে ফেলে জায়গাগুলো। এই যেমন কয়েক সেকেন্ডের মধ্যে জ্বলছে কণ্ঠদেশের কাঁধের অংশ। ঈশানের মৃদু কামড়ে তিতিরের বুকের ভাঁজে খানিক উপরে মাতাল গলায় বলল, বুঝলি কে তুই আমার জন্য? ঠিক কি তুই? তিতিরের শ্বাস আটকে মিহি কণ্ঠে অস্ফুট স্বরে বলল, তাহলে বোকার মতো এত অভিযোগ করে সবসময় কতবার বলছি ফাঁকা বলি আমি দিতে পারি না। ৮-১০টা স্বামী বা প্রেমিকের মতো সারাক্ষণ ভালোবাসার প্রকাশ করতে জানি না, কিন্তু আমি যেটা পারি তোর জন্য, আমি যেটা সেভাবে ফিল করি সেটা আর কেউ পারবে না। সম্ভবত নয় কখনো। তুই আমার কে এটা আজকে লোক জানিয়ে বোঝাতে হবে? তুই আমার কি জানিস না? কিভাবে বোঝাবো? বুঝবি? কি করে বুঝলি? তিতির ঠোঁট কামড়ে বসে থেকে নুইয়ে থাকা শরীর নিজের সাথে মিশিয়ে নেয় ঈশান। ভেজা চুমু আঁকে তিতিরের শীতল ললাটে। আমি নেই, শাড়ি পরছিলে কার জন্য? শ্বাস ঘন এসে তিতিরের। ঈশান ঠেলে সরাতে চায়। নিচে চলুন, শীত লাগছে। জবাব দে। তমা জোর করেছিল। ঈশান মুখ তুলে তিতিরের শাড়ির আঁচল ঠিক করে বুকের উপর। ভেজা শরীরে অস্বস্তি ফিল হচ্ছে। তিতিরের মুখের ভাব দেখে ধরে ফেলল সেটা এখন বৃষ্টি কমে এসেছে। সাজের মায়া, পর্ব ২৪।
সবাই বড় বড় করে পর্ব দিতে বলো। ঠিক আছে, বড় পর্ব দিব।